সো ডিয়ার লার্নার্স, এর আগে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দুটো পার্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের থার্ড পার্ট, ওকে, পার্ট 3 নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আসেন আপনাদেরকে একটু মনে করায় দেই। আমরা শুরুর দিকে বলেছিলাম যে আমরা গঠন অনুসারে সেন্টেন্সকে ভাগ করলে আমরা যদিও 3 ভাগে ভাগ করি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, বাট there is another type of sentence according to structure, namely compound complex. আমরা বলেছিলাম যে according to structure or structure wise sentence are of 4 types. They are simple, complex, compound and compound complex. তবে বিভিন্ন এক্সাম, সে জব এক্সাম বলেন বা আদার যে কোনো এক্সাম বলেন, আমরা পরীক্ষাগুলো যেটা দেখতে পাই আমাদেরকে যে ট্রান্সফরমেশন করতে দেয়, ওকে, সেইখানে কিন্তু বাবা আমাদেরকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে দেয়া হয়, কম্পাউন্ড কমপ্লেক্স কখনো দেয়া হয় না। সো আশা করি ইনশাল্লাহ এটা নিয়ে সমস্যা হবে না। এরপরে কাকে বলে, কত প্রকার, কি কি, এই নিয়ে আমরা কথা বলেছিলাম। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় কি বলেছিলাম, ঠিক আছে ডিয়ার লার্নার? আচ্ছা, তারপরে আমরা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখেছিলাম এবং 40তম বিসিএস এ আসা একটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুয়েল ভাই, আসি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমরা সিন্স বিকজ এর রুলটা দেখেছিলাম। আমরা যদি রুলের নাম্বারিং করতে যাই তাহলে এটা হচ্ছে রুল 1, ওকে ম্যান। আচ্ছা, এটা ছিল রুল 1। আমরা এই রুল 1 নিয়ে কথা বলেছি, তারপর আমরা এটা প্র্যাকটিক্যালি দেখেছিলাম, ওকে। এরপরে ছিল রুল 2, আমরা রুল 2 নিয়ে কথা বলেছিলাম, এটা ছিল রুল 2, মনে আছে আই হোপ। আচ্ছা, তারপরে আমরা রুল 3 তে চলে গিয়েছিলাম, এটা ছিল রুল 3, ওয়াইনযুক্ত সেন্টেন্স। তারপরে আমরা চলে গেছিলাম রুল 4 এবং আমরা দেখেছিলাম রুল 5। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম রুল 6, তারপরে আমরা দেখেছিলাম, মনে আছে ডেফিনেটলি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা দেখেছিলাম রুল 7। সো এই 7টা রুল নিয়ে আমরা কথা বলেছি। আশা করি ইনশাল্লাহ এই জায়গাগুলোতে কারো ভুল হওয়ার সুযোগ নাই, ঠিক আছে মাই ডিয়ার লার্নার? আচ্ছা, আব্দুল আজিজ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটা কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা ক্লজ থাকতে পারে? এই তো মারাত্মক কথা বলছেন ভাই। একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাই, ওকে। আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ পাই ভাই। সাধারণত আমাদেরকে যখন চেঞ্জ করতে দিবে এই কাজটাই করবে। আপনি বলতে পারেন যে ভাই একটা কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা ক্লজ থাকতে পারে? একটা কম্পাউন্ড সেন্টেন্সে 2টা ক্লজও থাকতে পারে, ইভেন 4টা ক্লজও থাকতে পারে, ওকে। তবে এই 4টা ক্লজ আমরা সাধারণত পাই না আর কি, হ্যাঁ, সাধারণত আমরা এরকম পাই না। আচ্ছা, তাহলে চলে আসি, আপনাদেরকে ছোট্ট করে একটু জানাই দিই, আমাদের ইংলিশ ফর টিচার্স নামে একটা ব্যাচ রান হচ্ছে। এই কোর্সটাতে আপনারা গ্রামারের A to Z, ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছেন, একাডেমিক রাইটিং, স্পোকেন ইংলিশ ফর ক্লাসরুম, রিডিং, ভোকাবুলারি প্লাস প্রেজেন্টেশন, সব কিছু একটা কোর্সে পাচ্ছেন। এইটা আমাদের 6 মাসের একটা কোর্স। যারা যুক্ত হতে চান, শিক্ষক হতে চান, অথবা চাচ্ছেন যে উদ্যোক্তা হতে পারতেছেন না, টাকা পয়সা নাই, পড়ায় আর্ন করবেন, তারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। 10ই জুন থেকে শুরু হবে। আমরা মাত্র 200 জন স্টুডেন্টস নেব। 200 জন হয়ে গেলে এরপরে এই 3000 টাকার জায়গায় আমাদেরকে 30,000 দিলেও আমরা 201 নাম্বার স্টুডেন্ট নিব না। সময় হচ্ছে শনি, সোম, বুধ, এই 3 দিন ক্লাস। শুক্রবার করে প্রেজেন্টেশন থাকবে বা আদার্স অন্য কোনো টপিকে আমরা ক্লাস নিতে পারি। ক্লাস হবে রাত 10টায়। বিস্তারিত তথ্যের জন্য আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01917211236, এই নাম্বারটাতে। আচ্ছা, আসেন তাহলে এখন আমরা চলে যাই রুল নাম্বার 8। আমরা এখন রুল নাম্বার 8 নিয়ে কথা বলবো। আসেন। স্যার, এই টপিকের উপর বিগত সালের প্রশ্ন সলভ করাই দিলে বেটার হয় ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, আমরা এখন যে রুলটাতে যাব, এই রুলটাতে যাওয়ার আগে আমাদের কিছু বিষয় একটু জেনে রাখলে ভালো হয়। আপনারা অনেকেই পড়ে আসছেন যে সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়।
আমরা অনেকেই জানি যে কিভাবে সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনা যায়। টাকাটা কি একসাথে পেমেন্ট করতে হবে? সেন্ড মানি নাকি পে? আমাদের যে নাম্বারগুলো সব হচ্ছে সেন্ড মানি বাবা, আমাদের সবগুলো নাম্বারই হচ্ছে সেন্ড মানি অপশন। জি, টাকাটা একসাথে পেমেন্ট করতে হবে। আচ্ছা, চলে আসেন। তার আগে আপনাদেরকে আরেকটা তথ্য দেই। দেখেন, এই যে আমরা সাফিক্স প্রিফিক্স পড়ি, এগুলো মূলত অ্যাফিক্স। হ্যাঁ, মূলত অ্যাফিক্স। অ্যাফিক্স বলতে কি বোঝায়? অ্যাফিক্স বলতে বোঝায় শব্দের ক্ষুদ্র অংশ। যারা সাধারণত ক্লাসগুলো কি লাইভে হবে? জি, আব্দুল্লাহ আল মাসুম ভাই, ক্লাসগুলো লাইভে হবে। ক্লাসগুলো লাইভে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম, অ্যাফিক্স হচ্ছে শব্দের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যারা সাধারণত কোনো একটা ওয়ার্ডের পূর্বে অথবা পরে অথবা মাঝখানে, খেয়াল করেন কিন্তু, সামনে বসে অথবা পেছনে বসে অথবা মাঝখানে বসে। তাহলে হয় সামনে লিখবেন অথবা মাঝখানে লিখবেন অথবা পেছনে লিখবেন। বসে এরা সেন্টেন্সের অনেক সময় অর্থ চেঞ্জ করে দেয়, অনেক সময় প্লুরাল বানায়, অনেক সময় পার্টস অফ স্পিচ চেঞ্জ করে। ওকে, তাহলে খেয়াল করেন, এই যে অ্যাফিক্সকে আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে দুই প্রকার। দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে পড়ানো হয়েছে দুই প্রকার, একটা হলো প্রিফিক্স আর একটা হলো সাফিক্স। আমরা জানি সাফিক্স হচ্ছে পরের অংশ, প্রিফিক্স হচ্ছে আগের অংশ। তবে দাদা, আরেকটা জিনিস আছে যেটার নাম হলো ইনফিক্স। এটা আমাদেরকে অনেক সময় পড়ানো হয় নাই। তো প্রিফিক্স জিনিসটা কি? প্রিফিক্স সাধারণত পূর্বে বসে ওয়ার্ডের মিনিংটাকে চেঞ্জ করে দেয় অথবা পার্টস অফ স্পিচ চেঞ্জ করে। স্যার, সাফিক্স প্রিফিক্স মেইনলি কত প্রকার? ভাই, সাফিক্স প্রিফিক্স না জুয়েল ভাই, এটা হচ্ছে অ্যাফিক্স। ঠিক আছে, অ্যাফিক্স হচ্ছে তিন প্রকার ভাই: প্রিফিক্স, ইনফিক্স অ্যান্ড সাফিক্স। সাফিক্স বসে শেষে, ইনফিক্স বসে মাঝখানে, প্রিফিক্স বসে পূর্বে। এখন বলতে পারেন অ্যাফিক্স কেন বসে? অ্যাফিক্স কেন বসে? কেন? আচ্ছা, এটা অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পরিবর্তনের জন্য, পার্টস অফ স্পিচ পরিবর্তনের জন্য, দুই প্লুরাল বানানোর জন্য, তিন অপোজিট ওয়ার্ড বানানোর জন্য, হ্যাঁ, ইত্যাদি। এই কাজগুলোর জন্য আমরা সাধারণত প্রিফিক্স, সাফিক্স ইত্যাদি এগুলো যোগ করে থাকি আর কি। সো দেখেন, আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল বানাই, আমরা জাস্ট যদি এই জায়গাটা একটু খেয়াল করি, আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল বানাই, আমরা লিখতেছি বুক, এই পাশেও আমরা লিখতেছি বুক। তবে এই যে বুকের সাথে আপনি একটা এস যোগ করে দিলেন, এই যে বুকের সাথে আপনি একটা এস যোগ করে দিয়েছেন, এই এসটা আমাদের কাছে কি মনে হয় আসলে বলেন তো? এটা কি প্রিফিক্স নাকি সাফিক্স? আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ, নাম তো খুব ভয়ঙ্কর, মানে জাপানি নাম, শিনোবু কোচো, তাই না? আচ্ছা, ধন্যবাদ শিনোবু কোচো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলেন তো, আমরা এই যে এসটাকে লিখেছি, এটা কি প্রিফিক্স নাকি সাফিক্স? আপনাদের কাছে এটা কি মনে হয়, প্রিফিক্স নাকি সাফিক্স? আচ্ছা, ডেফিনেটলি আপনি বুঝতেছেন পরে আছে, সো এটা সাফিক্স। তাহলে এই সাফিক্সকে আমরা কেন ব্যবহার করেছি? আমরা ব্যবহার করছি প্লুরাল বানানোর জন্য। এইবার আসেন, আমি যখন লিখতেছি ম্যান, এইটারে প্লুরাল বানালে আমি কি লিখতেছি? এম ই এন। আপনি জাস্ট একটু খেয়াল করেন তো, আমি লিখেছিলাম এম এ এন, এটাকে প্লুরাল বানানোর জন্য আমি কি করতেছি? এম ই এন লিখে দিচ্ছি। অর্থাৎ এই যে এটা পরিবর্তন হয়ে ই হয়ে গেছে। এই যে প্লুরাল বানানোর জন্য, এই যে দেখেন, প্লুরাল বানানোর জন্য আমি কিন্তু সামনে পেছনে কোনো পরিবর্তন করি নাই, আমি জাস্ট পরিবর্তন করছি মাঝখানে। এইটা হচ্ছে এক ধরনের ইনফিক্স। শুধু তাই নয়, আমরা জানি যে আমরা শালার ইংরেজি এগুলো লিখি না। তাহলে শালির ইংরেজি কি? সিস্টার ইন ল। আপনি যখন প্লুরাল বানাচ্ছেন তখন কি হয়ে যেতেছে? সিস্টার্স। এই যে দেখেন, সিস্টার্স ইন ল।
সো এই যে আমরা প্লুরাল বানানোর জন্য মাঝখানে যোগ করছি না, দিস ইজ কল্ড ইনফিক্স। ওকে, দিস ইজ কল্ড ইনফিক্স। এবার একটু আসেন প্রিফিক্স। যেমন ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম হ্যাপি। হ্যাঁ, এই ওয়ার্ডটাকে আর ভাঙা যায় না, সাধারণত যেটাকে ভাঙা যায় না আমরা এটাকে স্টেম বলি। যদিও আমরা যদি ইএলটির ভাষায় বলি, এখানে আরো অনেক কিছু ব্যাখ্যা করার আছে, ওইদিকে যাচ্ছি না। এটাকে রুট বা স্টেম বলা হয়, যেটাকে আমরা আর ভাঙতে পারি না। হ্যাপিরে ভাঙার আর সুযোগ নাই। এবার আমি এর সামনে একটা ওয়ার্ড লাগাই দিতে পারি, মানে একটা প্রিফিক্স লাগাই দিতে পারি আন। দেখেন আন শব্দটা নিজের কোনো মিনিং নাই, বাট যখন কোথাও বসে সেটা অপোজিট বোঝায়। তাহলে হ্যাপির অপোজিট হচ্ছে আনহ্যাপি। ওকে ডিয়ার। আবার দেখেন, ধরে নেন আমার একটা ওয়ার্ড ছিল হ্যাপি। এবার আমি কি করব, এর সাথে এল ওয়াই যোগ করে দিব। তাহলে আমি কি করব, এর সাথে এল ওয়াই যোগ করব। তো আমি যখন এটার সাথে এল ওয়াই যোগ করতেছি, তখন কিন্তু আগের ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে যেতেছে, আপনারা তো জানেন এটা। তখন এটা কি হচ্ছে, এইচ এ ফি ফি আই। এই যে দেখেন আমি এল ওয়াই যেটা যোগ করছি, হ্যাঁ, এই আমার এই এল ওয়াইটা হচ্ছে সাফিক্স। মজার ব্যাপার, আমি চাইলে এখানে আবার একটা প্রিফিক্সও লাগাইতে পারি, হ্যাপিলি আনহ্যাপিলি। তার মানে একটা ওয়ার্ডে চাইলে প্রিফিক্স এবং সাফিক্স বোথ একসাথে আসতে পারে। সো এগুলো আমাদের ইনশাল্লাহ জানা আছে, এগুলো মানা আছে, এগুলো আমি পারি, এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। তো এবার আসেন সাফিক্স দেখে অ্যাডজেক্টিভ চেনার উপায়। এটা আমরা বলতে পারি সব ক্ষেত্রে মিলবে না, সব ক্ষেত্রে মিলে না। এটা একদম 100% মিলে যাবে তা কিন্তু না, বাট অধিকাংশ ক্ষেত্রে মিলে। দেখেন আপনি যদি কোনো ওয়ার্ডের শেষে এ এল পান, যেমন ফাইনাল, অ্যাকচুয়াল, মিউচুয়াল। ওকে, যেমন আপনি বললেন ফাইনাল, অ্যাকচুয়াল, মিউচুয়াল, ভাইটাল। ওকে, আচ্ছা। আবার ঘটনা আছে, আপনি যখন ভার্বের সাথে এল যোগ করি তখন কিন্তু আবার সেটা নাউন হয়ে যায়। ভার্বের সাথে এল যোগ করলে সেটা নাউন হয়ে যায়। যেমন আমরা যদি বলি রিমুভ, রিমুভ, এই যে দেখেন রিমুভটা ছিল মূলত ভার্ব, আমরা যদি এর সাথে এ এল লাগাই দিই, রিমুভাল, এটা হয়ে গেছে নাউন। ঠিক আছে ডিয়ার। এরপর দেখেন যদি আমরা বল যোগ করি কোনো ওয়ার্ড এসেছে বা পাই, সেটা অ্যাডজেক্টিভ। যেমন আনএবল, এইবল, রেসপন্সিবল। ওকে ডিয়ার, আনএবল। ওকে। আবার যদি আস পাই, আস, খুব বেশি ব্যবহৃত যেগুলো আমি সেগুলো লিখছি, যেমন ফেমাস, ভ্যারিয়াস, রিলিজিয়াস। ওকে। আমরা যদি লেস পাই, আবার বললেন না সুমন ভাই মুখলেস হবে নাকি, না বাবা, মুখলেস হবে না, অন্য লেস, ইউজলেস, হোপলেস, হেল্পলেস। ওকে, এই যে আপনি যখন বলছেন হেল্পলেস, এটা একটা অ্যাডজেক্টিভ। আপনি যখন টিপ পাচ্ছেন, টিভ, যেমন অ্যাক্টিভ, এডুকেটিভ। ওকে, যখন পাচ্ছেন সিভ, এক্সক্লুসিভ, ম্যাসিভ, প্যাসিভ। এরকম আরো অনেক আছে, আমি সব না লিখলেও চলে। অ্যান্ড, যেমন ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। ওকে, যখন এন্ড থাকে, যেমন ই এন টি। যেমন আপনি বলতে পারেন কনফিডেন্ট, কনফিডেন্ট। কনফিডেন্ট। ওকে, এরকম অনেক শব্দ লেখা যায়, আমি যাই হোক সবগুলো লিখতেছি না। আপনি লিখতে পারেন রার, রেগুলার, সিমিলার, পপুলার, টি এইচ ওয়াই থাকতে পারে। যেমন হেলথি, আমরা অনেকে এটাকে উচ্চারণ করি হেলদি, নট হেলদি। হ্যাঁ, হেলথি, ওয়েলথি, লেন্থি, এরকম আর কি। তা আমরা কিন্তু অনেকে এটাকে উচ্চারণ করি হেলদি, এটা কিন্তু বাবা হেলদি না। ওকে, মাথায় রাখবো আমরা, এটা কিন্তু হেলদি না, এটা উচ্চারণ হচ্ছে হেলথি। আমরা অনেকে বলি হেলদি। আচ্ছা, তাহলে দেখেন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা যে রুলটা দেখবো, এটা আমাদের মারাত্মক কাজে লাগবে। যদি কখনো দেখেন যে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ এরকম যদি কখনো থাকে, যেমন ইট ইজ ন্যাচারাল, এই যে দেখেন এল আছে, ইট ইজ ন্যাচারাল, এই যে একটা অ্যাডজেক্টিভ চলে আসছে। এরপর আছে স্বাধীন ক্লজ। আচ্ছা, আপনাদের জন্য একটা ট্রিকি কোয়েশ্চেন, বলেন তো এইখানে, হ্যাঁ, এই কমপ্লেক্স সেন্টেন্সটাতে অধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? কুইকলি বলতে হবে। দেখি এখানে কে বলতে পারেন? অধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? কে বলতে পারেন কুইকলি? কুইকলি বলতে হবে। কে বলতে পারেন? দেখা যাক। হারি আপ, কুইকলি বলতে হবে। এটা দেখি কে বলতে পারি আমাদের মধ্যে। হ্যাঁ, আমাদের মধ্যে কে বলতে পারেন? একটু ট্রাই করেন না প্লিজ। এটা এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, বা আমরা এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা বের করবো কিভাবে? আমরা এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা কিভাবে বের করব?
আমরা এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা কিভাবে বের করব? কে বলতে পারবেন? কুইকলি বলেন। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। জুয়েল ভাই বলছেন ফার্স্ট ক্লজটা ডিপেন্ডেন্ট ক্লজ। না ভাই, ফার্স্ট ক্লজটা দিয়ে মনোভাব প্রকাশ পাচ্ছে তো ভাই, ইটস ন্যাচারাল। ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আপনারই বাইর করতে হবে, কুইকলি বাইর করেন। ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা কে বলতে পারেন? কুইকলি বলতে হবে। আচ্ছা যাই হোক, ফার্স্ট স্টেটটা বলছে। ও মাই গড, তানভীর ভাই, শরাফত ভাই, খাদিজা পারভিন, আব্দুল আজিজ ভাই লেখছেন ইটস ন্যাচারাল দ্যাট। হলো না আব্দুল আজিজ ভাই? শরাফত ভাই লেখছেন দ্যাটের পরের অংশ। না শরাফত ভাই, দ্যাটের পরের অংশ তো জীবনে হবে না। তানভীর আহমেদ ভাই কারেক্ট লিখছেন। এই তো হেদায়তুল্লাহ কারেক্ট লিখছেন। জি, আমরা এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট বাট, দেখেন স্বাধীন ক্লজে এতটুকু। আমি যদি শুধু এতটুকু বলি, দেখেন আমি যদি আপনাকে শুধু এতটুকু বলি যে উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা একদিন অবশ্যই মারা যাব, মনোভাব প্রকাশ পাচ্ছে, সমস্যা নাই। কিন্তু আমি যদি শুধু এতটুকু বলি যে আমরা একদিন সবাই মারা যাব, যে আমরা একদিন অবশ্যই মারা যাব, এই যে আনছি, তার মানে এখানে একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে দ্যাট যুক্তটাকে ধরতে হবে। কিন্তু এই যে দেখেন এতটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট, তার মানে দ্যাট যুক্ত যেইটা মূলত এইটাই ডিপেন্ডেন্ট, বা আমরা যদি বাংলায় বলি যেমনটা আমরা ক্লাসগুলোতে দেখে আসছি, এটা হচ্ছে অধীন ক্লজ। তো এই ধরনের কমপ্লেক্সকে সিম্পল বানানো মারাত্মক সহজ। ইট ইজ প্লাস যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে দিবেন। এলওয়াই যোগ করে এটারে এই যে ছিল অ্যাডজেক্টিভ বানাই দেবো আমরা এটাকে অ্যাডভার্ব। ওকে, যেমন ইট ইজ ন্যাচারাল দ্যাট, তারপর স্বাধীন ক্লজটা লিখবো। এই যে ইট ইজ ন্যাচারাল দ্যাট ছিল, পুরোটাকে তুলে দিয়ে জাস্ট লেখেন ন্যাচারালি উই মাস্ট ডাই ওয়ান ডে। ওকে, এখানে একটা কমা দিলে বেটার। ইটস ন্যাচারাল দ্যাট, এটা স্বাভাবিক যে উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা অবশ্যই একদিন মারা যাব। আর এখানে কি বলা হচ্ছে? এটা স্বাভাবিক যে আমরা অবশ্যই একদিন মারা যাবো, এখানে বলা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা অবশ্যই একদিন মারা যাব। আর এখানে যে কাজটা করবো আমরা, দ্যাটটাকে তুলে দিয়ে আগের অংশ পরে, পরের অংশ আগে। ওকে, অর্থাৎ প্রথমে স্বাধীন ক্লজ, এরপর ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, মাঝখানে অ্যান্ড। উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা অবশ্যই একদিন মারা যাব, অ্যান্ড ইটস ন্যাচারাল, এবং এটা স্বাভাবিক। আব্দুল আজিজ ভাই বলতেছেন আমি ভাবছিলাম একটু ঘুরাই দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই বলছেন ফ্রম মিরপুর, থ্যাংক ইউ মামুন ভাই। তাইলে বাবারা এইবার আসেন আপনাদের পালা। অ্যাকচুয়ালি হি ইজ আ ক্রিঞ্জ। ক্রিঞ্জ বলতে এমন মানুষকে বোঝায় যার উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। আমরা জানি এরকম কিছু মানুষ, আমরা অনেক এরকম মানুষ দেখতে পাই যারা মনে করেন একদম ভাব টাপ নাই, সব করে ফেলবো, এই করব সেই করব, খাইয়ে ফেলাবো, মাইরে ফেলাবো, অনেক কথা বলে, বুঝছেন? কাজ করতে দেন, কাজের সময় কোনো কাজ টাজ পারে না। এরকম সিচুয়েশনে তাকে বলা হয় ক্রিঞ্জ। ক্রিঞ্জ মানে কি? যার উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা এটা পারবেন। কুইকলি এটা ট্রাই করেন তো দেখি কে কত কুইকলি এটা কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা করতে পারেন। ঠিক আছে, আমরা সিম্পল দিয়েছি, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে। হারি আপ ম্যান, হারি আপ। কুইকলি আনসার করবো আমরা। দেখি কে কত দ্রুত উত্তর দিতে পারেন। একটু ফাস্ট হলে ভালো হইতো। এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা,
স্যার স্বাধীন ক্লজের তো পরিবর্তন করে না ভাই, এই যে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত ক্লজটাতে মূলত এটাই ঘটনা ঘটে আর কি। স্বাধীন ক্লজের পরিবর্তন করে নাই তো ভাই আমরা, ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট বলতে পারেন আর কি। এই তো মাশাআল্লাহ। তাহলে দেখেন কি আসতেছে, অ্যাকচুয়ালি আসছে, তাই না? তাহলে আমরা ইট ইজ দিয়ে করবো। এই যে দেখেন, ইট ইজ অ্যাকচুয়াল that he's a cringe. He's a cringe. Similarly, আপনি এখানে যে কাজটা করবেন, he's a cringe. He's a cringe and it is natural. ওকে, আশা করি ইনশাল্লাহ এটা বোঝার জন্য আর রকেট সায়েন্স জানার দরকার নাই। এই তো মাশাআল্লাহ, আব্দুল মাসুম ভাই, নাসিমা ইসলাম, জুয়েল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা বস বলুন সাথে ছোটবেলা থেকেই। আচ্ছা, এইবার আসেন, এইবার আপনাদের পালা। আপনারা এই 7 নং প্রশ্নটা উত্তর করে দেওয়ার চেষ্টা করেন। 7 নং প্রশ্নটার উত্তর করে দেওয়ার চেষ্টা করেন। আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাল্লাহ। সাত নং প্রশ্নটার উত্তর করার একটু চেষ্টা করেন প্লিজ, দেখি কে পারেন। হ্যাঁ, একটু ফাস্ট হলে ভালো হতো। এই তো জুয়েল ভাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। জুয়েল ভাই বলে ফেলছে, দেখেন, ইট ইজ সার্টেইন দ্যাট, ইট ইজ সার্টেইন দ্যাট, এই যে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ সার্টেইন, এই যে একটা অ্যাডজেক্টিভ দ্যাট, এরপরে দেখেন স্বাধীন ক্লাস, হি উইল কাম, সার্টেইনলি, চাওয়া হয়েছে সিম্পল, সার্টেইনলি হি উইল কাম, এই যে হয়ে গেছে অপশন এ। মাসুম ভাই, আব্দুল আজিজ ভাই, খাদিজা পারভিন, জুয়েল ভাই সহ যারা যারা উত্তর করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার চলে আসি আমরা আরেকটা রুলে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের আগের রুলটা আমরা কত নাম্বার বলেছিলাম? রুল নাম্বার 8। সো এখন আমরা যে রুলটা নিয়ে ডিল করব এটা হচ্ছে রুল নাম্বার 9। ওকে, এটা হচ্ছে রুল নাম্বার 9। এই যে দেখেন, নো সুনার হ্যাড, ওকে, নো সুনার হ্যাড ডট ডট স্কার্সলি, হার্ডলি ইত্যাদি আমরা অনেকগুলো পড়ছি আর কি। তা আসেন আমরা একটু স্ট্রাকচারটা দেখে নেই। আমাদের জানা আছে এগুলো হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। এই তিনটাকে বলা হয় নেগেটিভ, কেউ কেউ বলে সেমি নেগেটিভ। হ্যাঁ, সেমি নেগেটিভ বলে কেউ কেউ, আর কেউ কেউ বলে শুধু নেগেটিভ। নেগেটিভ বা সেমি নেগেটিভ স্ট্রাকচারস, যার বাংলা হলো তে না তেই। যেমন দেখতে না দেখতেই, শুনতে না শুনতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, ধরতে না ধরতেই। অর্থাৎ কোনো একটা কাজ হতে না হতেই যদি আরেকটা কাজ হওয়া বোঝায়, এই ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে নাম্বার 1, নো সুনার হ্যাড, এরপরে আমাদের একটা সাবজেক্ট লিখতে হয়। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এইখানে আমরা সাবজেক্টের আগে কেন হ্যাড লিখতেছি? ভাই, নেগেটিভ ওয়ার্ড বাক্যের প্রথমে থাকলে বা সেমি নেগেটিভ ওয়ার্ড বাক্যের প্রথমে থাকলে সেখানে বাক্যটাকে ইনভার্সন করতে হয়। ইনভার্সন করা মানে হচ্ছে সাবজেক্টের সামনে অক্সিলারি ভার্ব আনা। তো দেখেন, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স। ওকে, এরপরে আমাদেরকে লিখতে হয় দেন। তবে এই নো সুনার থাকলে দেনের জায়গায় আপনি চাইলে বিফোর লিখতে পারবেন, যেই কাজটা বিভিন্ন বইয়ে একটা বোকামি করে আর কি, মাঝে মাঝে এইখানটাতে বিফোর না লিখে অন্য জায়গায় লিখে দেয়। এরপরে একটা ক্লজ থাকে, আমি একদম স্ট্রাকচার ওয়াইজ লিখে দিচ্ছি। এটা হয় সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। ওকে, 2 নাম্বার সিমিলার স্ট্রাকচার, তবে আপনি এবার নো সুনার না লিখে লিখবেন স্কার্সলি। হ্যাড থাকবে, সাবজেক্ট থাকবে, V3 থাকবে, আদার্স সবকিছুই থাকবে, শুধু থাকবে না কোনটা আসেন সেটা আমরা একটু দেখে নিই। এইখানে আমরা লিখতে পারি হয় বিফোর নয়তো দেন।
নয়তো দেন, THEN না কিন্তু, হ্যাঁ THAN। আর এই জায়গাটাতে আমাদের যে কাজটা করতে হয়, হ্যাঁ এই জায়গাটাতে আমাদের যে কাজটা করতে হয়, এইখানে আমাদের লিখতে হয় when, এটাই পার্থক্য। ওকে, এখানে আমাদের লিখতে হয় when। তারপরে পরের অংশটা সেম, সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। এবার দেখেন 3 নাম্বার যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস আদার্স। এখানে আপনাকে when লিখতে হবে প্লাস সেম সাবজেক্ট V2 প্লাস আদার্স। ওকে, এগুলোর বাংলা হচ্ছে তে নাতেই। একটা আমি উদাহরণ লিখে দেই আপনাদেরকে, এক্সাম্পল দিচ্ছি আমি। ধরেন আমরা লিখলাম এক্সাম্পলস দিচ্ছি আমি। ধরেন আমি নো সুনার একটা বাক্য লিখলাম যে নো সুনার হ্যাড হি হার্ড, হিয়ার হার্ড, আমরা কি হিয়ার্ড বলি, হিয়ার্ড বলা যাবে না। ওকে, উজ্জ্বল আহমেদ লিখছে, স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করে উত্তর দেন না কেন স্যার? বাবা আমি হসপিটালে ছিলাম, হয়তো তখন দিছেন, হয়তো আমি খেয়াল করিনি আপনার মেসেজ সিন হয়ে গেছে। আমি ক্লাস শেষ করে আমাকে একটু মেসেজ দিন প্লিজ। আচ্ছা, নো সুনার হ্যাড হি হার্ড দ্য নিউজ। এই যে দেখেন বাবা, সে সংবাদটি শুনতে না শুনতেই, তাহলে দেখছেন খেয়াল করেন কিন্তু এই জায়গাটাতে এই যে নো সুনারের পরে সাবজেক্টের আগে কিন্তু হ্যাড চলে আসছে, এরপরে বসে দেখেন V3। ওকে, আচ্ছা এইবার আমি এখানে কি লিখবো, আমাকে হয় লিখতে হবে বিফোর, নয়তো লিখতে হবে আমাকে দেন, কারণ আমি নো সুনার লিখছি আর কি। দেন এইবার দেখেন আমরা এখানে কি বলবো, হি became senseless অথবা হি fainted, সে সংবাদটি শুনতে না শুনতেই অজ্ঞান হয়ে গেল। তাহলে দেখেন এখানে কাজ করছে সে দুইটা, এক সে সংবাদ শুনছে, দুই সে অজ্ঞান হয়ে গেছে। আবার এইটাকেই আমরা চাইলে কি লিখতে পারি, হার্ডলি হ্যাড দিয়ে বা স্কার্সলি হ্যাড দিয়ে, সেম জিনিস। দেখেন যে স্কার্সলি হ্যাড হি হার্ড দ্য নিউজ, জাস্ট আমি এখানে লিখছিলাম দেন বা বিফোর, এইখানে আমাকে লিখতে হবে when। এই দিস ইজ দ্য ডিফারেন্স, নাথিং এলস। হি পেইন্টেড। ওকে, একইভাবে দেখেন আমি এটাকে লিখতে পারতাম হার্ডলি হ্যাড দিয়ে, হার্ডলি হ্যাড হি হার্ড দ্য নিউজ when he fainted, সব সেম। মজার ব্যাপার হচ্ছে এই তিনটা ছিল নেগেটিভ স্ট্রাকচার, এইটার একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আছে, এগুলোর একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার আছে। সেই অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে as soon as প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। মজার ব্যাপার হচ্ছে আমরা নো সুনার, হার্ডলি, স্কার্সলি এগুলোর ক্ষেত্রে দেন, when, বিফোর এই কিছু না কিছু দিয়েছি, এইখানে আমরা কিচ্ছু দেবো না ভাই। আমরা এখানে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে একটা কমা দিব, এই জাস্ট এখানে আমরা একটা কমা দিব, এই নাথিং এলস, এর বেশি কিছু না। ঠিক আছে, তারপরে সেম সাবজেক্ট V2 প্লাস আদার্স। মজার ব্যাপার হইতেছে এইটার বাংলা হলো মাত্রই, হ্যাঁ এটার বাংলা হলো মাত্রই, অথবা এটার বাংলা হচ্ছে র সাথে সাথে। এই র সাথে সাথে মানে কি, যেমন আমরা বলেছিলাম সংবাদটি শুনতে না শুনতেই সে অজ্ঞান হয়ে গেল, আমরা এখানে বলবো সংবাদটি শোনা মাত্রই সে অজ্ঞান হয়ে গেল, অথবা সংবাদটি শোনার সাথে সাথে। এই যে র সাথে সাথে মানে কি বাবা, সংবাদটি শোনার সাথে সাথে। আচ্ছা, নো সুনার হ্যাজ এরকম গঠন দেখা যায়, নো সুনার হ্যাজ সাধারণত দেখা যায় না, আমরা হ্যাডেই দেখি। তবে নো সুনার দিয়ে যে আপনাকে সবসময় হ্যাড লিখতে হবে এরকম না, নাও হইতে পারে, তবে প্রচলিত স্ট্রাকচার হচ্ছে নো সুনার হ্যাড। আচ্ছা, তাহলে আসেন আমরা এখানে বলতে পারি এই যে as soon as
হি হার্ড দ্য নিউজ। এবার আমি আর এখানে দেন হোয়েন দিব না, জাস্ট একটা কমা দিব, হি ফেইন্টেড। ওকে ডিয়ার, ডান। আশা করি এতটুকু পারবো আমরা। এইবার চলে আসেন ওস্তাদ, আমরা এবার রুল নাম্বার 9 চলে আসছি। আপনি যখন কমপ্লেক্স থেকে সিম্পল করবেন, সেটা আমি এখানে একটু রোমান সংখ্যা লিখে দিই, রোমান্টিক সংখ্যা না, রোমান সংখ্যা 1 2 3 4। এই 4টা স্ট্রাকচার দিয়ে কমপ্লেক্স, যে কোনো স্ট্রাকচার দিয়ে কমপ্লেক্স গঠিত হোক বা না হোক, ঠিক আছে? খেয়াল করেন এক্ষেত্রে যে পরের অংশটা যেটা আছে না, আমরা এই স্বাধীন ক্লজটাকে অক্ষত রাখবো। আমরা এর পরের যে স্বাধীন ক্লজটা আছে প্লাস স্বাধীন ক্লজ, হ্যাঁ, এইটাকে আমরা অক্ষত রাখবো। মূলত আমরা ওইটাকেই অক্ষত রাখবো, ঠিক আছে? তাহলে আসলে আমরা একটু দেখে নিই। আর এইখানে আপনাদেরকে একটু বলে নেই, এই যে দুটো স্বাধীন ক্লজ থাকবে, আমরা কিন্তু দুটোকেই পাস্ট ইনডিফিনিট বানাবো। সাবজেক্ট V2 বাকি অংশ, সাবজেক্ট V2 বাকি অংশ, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় স্যার। একটা চেঞ্জিং সেন্টেন্স আছে, বোর্ড কোয়েশ্চেন, যশোর বোর্ডে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়েন, সমস্যা নাই ভাই। আব্দুল আজিজ ভাই, as soon as he called me I received। সে আমাকে কল করা মাত্রই আমি রিসিভ করলাম। হ্যাঁ ডেফিনেটলি, হবে না মানে? ওকে, I read in class 8, make it negative। আচ্ছা, একজন একটা কোশ্চেন দিছে যে I read in class 8, এটা নেগেটিভ কি হবে? এগুলো সরাসরি নেগেটিভ করা যায় না, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি ওটা নিয়েও একটা ক্লাস নেবো, সমস্যা নাই। এইবার আসেন দাদা, আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, নো সুনার হ্যাড শি সিন, এই যে দেখছেন V3 দেয়া আছে। নো সুনার হ্যাড শি সিন দ্য নিউজ, সেই সংবাদটি শুনতে না শুনতেই দেন শি ফেইন্টেড। তো আমরা কি বলেছিলাম দাদা, এই দেনের পরের অংশটাকে কিন্তু আমরা ধরে নেব স্বাধীন ক্লজ। ওকে, স্বাধীন ক্লজ। আচ্ছা, এরপর যেটা করব, মাই গড, এটা কি হয়েছে? এখানে এটা কিছু হইল? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা হবে she saw the news and fainted। ওকে, সো আমরা এখন যে কাজটা করব ওস্তাদ, চলে আসেন। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই no sooner had, hardly had, scarcely had আর as soon as দিয়ে যাই থাকুক, কম্পাউন্ড করতে গেলে আমরা দুটোকে পাস্ট ইনডিফিনিট বানাবো। no sooner, scarcely যা আছে সব তুলে দেব। মজার ব্যাপার হচ্ছে আপনি ওকে, আর এখানে আপনাকে মজার ব্যাপার হচ্ছে কি, বুঝে শুনে এখানে সামনের এবং পেছনের অংশটা খেয়াল করতে হবে, যাতে শ্রুতি মাধুর্যতা বজায় থাকে। আর এটারে সিম্পল করা মারাত্মক সহজ। সে 1 নম্বরে থাকুক, 2 নম্বরে থাকুক, 3 নম্বরে থাকুক আর 4 নম্বরে থাকুক, আমরা অধীন ক্লজের যেই ভার্বটা তার সাথে আইনজি যোগ করব। যার সাথে আইনজি যোগ করব, আমরা প্রথম ক্লাসেই বলেছি, বাংলায় তার শেষে একটা ইয়া, এ অথবা একার যুক্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আসেন এইবার আমরা একটু দেখা নেই। হ্যাঁ, তাহলে দেখেন নো সুনার হ্যাড শি সিন, এই যে দেখেন অধীন ক্লজ। এবার এর ভার্বের সাথে আইনজি যোগ করেন। নো সুনার হ্যাড শি সিন দ্য নিউজ, আমরা এখানে লিখলাম সিইং দ্য নিউজ। তাহলে বাংলা হলো সংবাদটি দেখিয়া অথবা সংবাদটি দেখে। তাহলে বাংলা কি হচ্ছে দেখেন, সংবাদটি দেখে। এইবার দেখেন সে জ্ঞান হারালো। আর এখানে বললাম সে সংবাদটি শুনতে না শুনতে জ্ঞান হারালো, একই কথা। এখানে আমরা যে কাজটা করব, নো সুনার, হার্ডলি, স্কার্সলি যা আছে সব তাড়াই দিবেন, দিয়ে সাবজেক্ট V2 অবজেক্ট লিখবেন। তাহলে দেখেন শি সিন দ্য নিউজ ছিল, আমরা এখানে কি লিখবো, শি স দ্য নিউজ। এই যে দেখেন তো সাবজেক্ট V2 অবজেক্ট হয়ে গেছে না, এন্ড শি ফেইন্টেড। যেহেতু দুটো জায়গাতেই এন্ড এর আগে শি আছে, তাই পরের শিটা না লিখলেও চলে। আশা করি বুঝতে পারছেন।
আব্দুল্লাহ আল হোসেন বলতেছে স্যার চেঞ্জিং সেন্টেন্সের নিয়মে বলা হয়েছে স্ট্রাকচার পরিবর্তন করা যাবে কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। ভাই এই যে দেখেন আমাকে যে পরিবর্তনটা দিচ্ছে যে আই এম আ স্টুডেন্ট, এখন আপনি বলবেন আই এম নট আ টিচার, বলা যাবে না তো। তাহলে আপনাকে কি করতে হয়, এটা সেই ট্র্যাডিশনাল গ্রামারের একটা নিয়ম আর কি, যদিও এগুলোর কোনো বাস্তবিক ভিত্তি নাই। ঠিক আছে, এগুলোর যদিও কোনো বাস্তবিক ভিত্তি নাই, এগুলোকে ট্র্যাডিশনাল গ্রামারের নিয়মে বলা হয়। যেমন ধরে নেন বলা হলো গতকাল আমি স্কুলে গেছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। এখন বললো এটাকে নেগেটিভ বানাও, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, এইটাকে ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম হচ্ছে গতকালকে আমি স্কুলে যাই নাই, মানে কি এই গতকাল তো আমি স্কুলে গেছি, একটু ঝাড়িয়ে দেওয়া টাইপের, বুঝছেন? এগুলো ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুযায়ী ফলো আপ অনুযায়ী, বুঝছেন? মডার্ন গ্রামারে এইসব আজাইরা কোয়েশ্চেন কখনো আসে না। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি আমরা সেই পুরোনো দিনের নিয়মে পড়ে রয়েছি ভাই। হ্যাঁ, গ্রামার এখন অনেক আগায় গেছে, আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এই যে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে পড়ে রয়েছি, বুঝছেন? জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে পড়ে রয়েছি, দেখবেন মডার্ন ইংলিশে মোর দ্যান 90% ক্ষেত্রে জিরান্ড যেটা পার্টিসিপল সেটাই। এখন কি বলবেন বলেন? কিছু বলার নাই তো। এখন ঝামেলাটা হচ্ছে কি, বাংলাদেশের চাকরির এবং একাডেমিক যে এক্সামগুলো আসে, সে অ্যাডমিশন বলেন, হ্যাঁ, এই জায়গাগুলোতে যে ঘটনাটা ঘটে আমাদেরকে সেই ট্র্যাডিশনাল গ্রামার থেকে কোয়েশ্চেন দেওয়া হয়। কিচ্ছু করার নাই, তবে পরিবর্তন আসবে একসময়, এই ট্র্যাডিশনাল গ্রামার আর থাকবে না। বুঝতে পারছেন তো? আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন ইনশাল্লাহ। সেম জিনিস দেখেন, এই যে স্কার্সি দিয়ে যখন আসছে সেম জিনিস, হ্যাঁ, আমরা সেম কাজটাই করছি, আশা করি বুঝতে পারছেন। সেম জিনিস অ্যাজ সুন অ্যাজ দিয়ে আসছে যখন, আমরা সেম কাজটাই করছি। এটা আসলে আমার অজান্তে আমি খেয়াল করি নাই, এই জায়গাটাতে কেটে গেছিল আর কি, এখানে কাটা যাবে না। তাহলে দেখেন, আর যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকে এইখানে তো আমরা বুঝতে পারতেছি দুটো অংশে পাস্ট ইনডিফিনিট হয়। অ্যাজ সুন অ্যাজ সি দ্য নিউজ, আহা কামড়া কি হয়েছে দেখছেন নি? এখানে কিচ্ছু হবে না, জাস্ট একটা কমা হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে আমাদের এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন she saw the news and fainted, এখানে she না লেখাটাই বেটার। ওকে, এইখানে দেখেন seeing the news she fainted। আশা করি এটা বোঝার জন্য আর রকেট সায়েন্সের দরকার নাই। ওকে ডিয়ার। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, যারা শিক্ষকতা করতে চান তারা আমাদের শিক্ষকতার এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। মজার বিষয় হচ্ছে গিয়ে এর আগে আমরা কোনো কোর্সেই স্পোকেন ইংলিশ অন্তর্ভুক্ত রাখি নাই। আমাদের এই কোর্সটাতে স্পোকেন ইংলিশ ফর ক্লাসরুম যুক্ত থাকবে, প্লাস প্রেজেন্টেশন এক্স যুক্ত আছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের এই কোর্সটাতে যারা যুক্ত থাকবেন তাদেরকে মাসে 6 থেকে 8টা করে প্রেজেন্টেশন দিতে হবে, যেখানে মিনিমাম 10 থেকে 20%, 30%, যত বেশি পারেন আর কি, ইংরেজিতে আপনাকে কিছুটা হলেও তথ্য দিতে হবে আর কি। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে হবে। ওকে, শেষের দিকে আপনারা যে প্রেজেন্টেশনগুলো দিবেন, এগুলো আমরা যার প্রেজেন্টেশনগুলো ভালো হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল, হ্যাঁ, আনলক ইংলিশ উইথ সুমন, আমাদের ফেসবুক পেজ, সব জায়গায় দিব। মানে আপনি সহ ইনশাল্লাহ পরিচিত হয়ে যাবেন আমাদের বাংলাদেশে আর কি। ঠিক আছে, সো এই প্রেজেন্টেশনগুলো যাদের ভালো হবে বা যারা চমৎকার করতে পারবেন বা আস্তে আস্তে নর্মাল থেকে যাদের আস্তে আস্তে সামনের দিকে যাবে, এগুলো আমরা দেখবেন আপনারা এই গ্রুপগুলোতে শেয়ার করব, আমরা আমাদের পেজে শেয়ার করব, আমরা মাঝে মাঝে লাইভে আসবো আমাদের কিছু প্রেজেন্টেশন নিয়ে, মজা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি যে আসলে প্রেজেন্ট করার মতো অনেক কিছু জানেন, এটা ইনশাল্লাহ আপনি প্রুভ করে দিতে পারবেন। তো আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে 10ই জুন। কেউ ইন্টারেস্টেড থাকলে যুক্ত হতে পারেন। এখানে স্টুডেন্ট সংখ্যা আমরা সর্বোচ্চ 200 জন নিচ্ছি, এরপর আমরা আর স্টুডেন্ট নিব না। ওকে, কোর্স ফি হচ্ছে 3000 টাকা, যেটা ফিক্সড। ওকে, এটা একদম ফিক্সড। আচ্ছা, এইবার চলে আসেন আমরা যে রুলটা দেখব, আচ্ছা 11:20 বেজে গেছে না? ঠিক আছে, তাহলে আপনাদের এক্সেসিভ ঝামেলা হলে আমি কেটে দেই, বাকিটা ইনশাল্লাহ। স্যার কোর্স ম্যাটেরিয়াল প্রিন্ট কপি দিবেন না? আব্দুল্লাহ আল মাসুম ভাই, প্রিন্ট কপি দিব না। আমাদের এই কোর্স চলাকালীন সময় আমার বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই কোর্সের মাঝামাঝি সময় বা তার আগে ইনশাল্লাহ আমার বই পেয়ে যাবেন। ওকে ডিয়ার। সো দেখা যাচ্ছে ইনশাল্লাহ মানে একটা হিউজ টাইমিং হয়ে গেছে। সো আমি এখন আর আপনাদেরকে তাহলে 11:20 বাজে, আমি আর এটা লম্বা করছি না, আজকে এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে লাস্ট ক্লাসে মজা আছে, বুঝছেন? লাস্ট ক্লাসে এমন কিছু টিপস অ্যান্ড টেকনিক পাবেন, আপনি থান্ডার্ড হয়ে যাবেন যে কেমনে কি। ঠিক আছে, লাস্ট ক্লাসে মজা পাবেন ইনশাল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা
মফিদুল ভাই বলতেছেন স্যার স্পোকেনের অল ক্লাস দিবেন না? ভাই স্পোকেনের অল ক্লাস দিব না, কিন্তু একজন টিচারের ক্লাসরুমে কিভাবে ইংরেজি ব্যবহার করতে হয়, বা ক্লাসরুমে আপনি স্টুডেন্টদেরকে কিভাবে কমান্ড করবেন, ক্লাসরুমে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন, বা আপনি যখন কোনো টপিক পড়াচ্ছেন সেখানে ডেলিভারিটা কেমন হবে, সোজা কথা প্রেজেন্টেশনে যা যা হওয়া উচিত সবই থাকবে ইনশাল্লাহ এই কোর্সে। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না, ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আপনাদের সাথে নেক্সটে আবারও দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করব, প্লাস নেক্সট ক্লাসে আপনারা এমন কিছু দুর্দান্ত রুল পাবেন যেগুলো বইগুলোতে প্রপারলি ব্যাখ্যা করে নাই। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আদাব, টাটা।